বেহুলা বাংলা সাহিত্যের সেই কিংবদন্তি নারী, যিনি চিরন্তন প্রেম ও আত্মত্যাগের প্রতিমূর্তি। নিম্নবর্ণের মঙ্গল কাব্যে জন্ম নিয়ে তিনি শুধু কাব্যের নায়িকা নন, সমাজের প্রথা ও বিধির বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর। স্বামী লক্ষিন্দরকে হারিয়েও ভেঙে পড়েননি, বরং মৃত স্বামীর দেহ নিয়ে অনিশ্চিত পথে বেরিয়ে পড়েছিলেন এক অসম লড়াইয়ে। তিনি শাশ্বত নারী সত্তার ভেতর থেকে উঠে আসা এক অসাধারণ মানবিক শক্তির প্রকাশ। দেবতাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন যে নারী শুধু প্রার্থনার পাত্র নয়, লড়াইয়ের প্রতীকও হতে পারে। বেহুলার যাত্রা কেবল স্বামীকে ফিরিয়ে আনার গল্প নয়, তা এক নারীর আত্মপরিচয়ের সন্ধান। উচ্চবর্ণের দেবতাদের আদেশকে অগ্রাহ্য করে তিনি ফিরিয়ে এনেছেন জীবনের অধিকার। প্রলোভন, প্রতিকূলতা ও পুরুষতান্ত্রিক বিধির বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি একক প্রতিরোধ হিসেবে হয়ে উঠেছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। বেহুলার দুঃসাহসিক সংগ্রাম নারীর অপার সহ্য শক্তি, প্রেম ও আত্মসম্মানের এক মহাকাব্যিক দৃষ্টান্ত। তিনি শুধু একটি পরিবারের স্ত্রী নন, ছিলেন এক সময়ের সামাজিক নির্মাণের প্রতিবাদী প্রতিচ্ছবি। তার যাত্রা বাংলার নারীদের আত্মত্যাগ ও সংগ্রামের ধারাবাহিক ঐতিহ্যকে চিরস্থায়ী করে তোলে। এইভাবে বেহুলা হয়ে ওঠেন এক যুগান্তরের নারী, প্রেম, প্রতিবাদ, আত্মত্যাগ ও নারীত্বের চূড়ান্ত শক্তির প্রতীক। হে দিক চক্রবালে নিহিত জবা কুসুম সংকাশ সূর্য, এখনো বিলম্ব আছে তোমার উদয়ে। এখন নক্ষত্ররা তাদের দরিদ্র আলো সাজিয়ে দিচ্ছে কুণ্ঠিত ডালায়। আমার আর সময় নেই। যাকে মনে হচ্ছে ভয়ের মতো শীতল আর কুহেলিময়, সেই নদী এখন আমার পথ। আমার সম্বন্ধে অন্য কিছু। আমাকে মনে রাখতে হবে আমি নারী, আমার বৈধব্য এখনই তরুণ, আর আমার সঙ্গী শুধু এক মৃত্যু, যার শরীর একটু আগেও আমাকে বিদ্ধ করছিল তীব্র আশ্লেষে। এখন সে বিনষ্ট, যেমন বিনষ্ট আমার জনপদ। এই ধস্ত উৎস থেকে আমি যাত্রা শুরু করলাম। আমার প্রয়োজন নেই সংস্কারের, অনুশাসনের, আমার সময় নেই। এখন আর মনে নেই কি ছিল যাত্রা লগ্নে, মনে নেই রোদ বৃষ্টির সংবাদ। কেবল আচ্ছন্ন স্বপ্নে ফিরে আসে প্রিয় মানুষেরা। কতবার রাত্রি নামলো, স্রোত হয়ে উঠলো কুটিল, লোভী পুরুষেরা বাড়াতে চাইল লোক। কতবার সূর্য উঠলো অর্জুন গাছের আড়াল থেকে, শূন্য দিগন্ত থেকে ধারালো ঠোঁটে সেনেরা ছিঁড়তে চাইল শবদেহ। আমার সখা, আমার ভূমি, এখন তোমাদের সামনে আমি। হে দেবতারা, আমি জানি তোমাদের দৃষ্টি হয়ে উঠছে বিহ্বল। আমার ঝঞ্ঝাছিন্ন কাচুরির অসহায় আড়াল লুব্ধ করছে তোমাদের। তোমাদের মনোযোগ বারবার ফিরে আসছে আমার বিখ্যাত শরীরের উপত্যকায়। তোমাদের কামনাকে প্রত্যক্ষ করার শক্তি নেই আমার, কেননা তোমরা বহু পূজিত দেবতা, আমার ভাগ্য বিধাতা। কেন কাছে হতে পারত আমার পরিত্রাণ, আমার আশ্রয়, আমার সেই স্বদেশ এখন সব মাত্র। যা ছিল আমার স্বপ্ন, আমার নিজস্ব কুসুম, তাকে বিষাক্ত করেছে সেই দেবী। যে কুটিল ইতিহাস তোমাদের সৃষ্টি মনসা শুরু করেছিল তার নতুন অধ্যায়। অভিযোগ স্বধর্ম থেকে বিচ্যুত নয় সে। আমি কৃতজ্ঞ তোমাদের হিংসা ছাপিয়ে পড়েছে কোনো আড়াল না রেখে। তবু হে দেবতারা, আজ তোমাদের সামনে এসে দাঁড়িয়েছে এই বলে দাও এই সবের প্রাণ। শিক্ষা নয়, বিনিময় দেব তোমাদের যা কাঙ্ক্ষিত বাণিজ্য শর্তে। তোমরা আমি দেব আর
কিছু নেই, তাই আমার যৌবন। দেবতারা প্রস্তুত হও, এই আমি ছিঁড়ে ফেলছি আমার স্তনাংশ, এই ছুঁড়ে ফেললাম সব আভরণ, আর একবার মুহূর্তের জন্য অবরুদ্ধ করো দৃষ্টি। আমি আমি মগ্ন করলাম আমার শরীর, এই নামিয়ে রাখলাম মৃতদেহ। এসো দেবতারা, দেখো, এই আমার দেহ দুলে উঠছে নাচের ছন্দে, দুলে উঠছে বিসর্জনের প্রান্ত থেকে বোধনের সীমানায়, দুলে উঠছে জীবনের নেশায়। এসো দেবতারা, তোমাদের দৃষ্টি লেখন করুক আমার নগ্নতা, আমার নারীত্ব, আমার কামনীয় নেই কিছুই, শুধু প্রাণ ছাড়া। ওঠো, জেগে ওঠো, দেখো আমার স্বপ্নে, আমার নতুন জন্মের আশ্রম। জাগো দক্ষিণা, জাগো। এসো, আমার হাত ধরো লক্ষ্মীধর, আমার প্রিয়, তুমি ফিরে এলে মৃত্যুর অধিক ভালোবাসার প্রাঙ্গণে। শুধু যদি জানতে কোন মূল্যে তোমার হস্তে ফিরে এলো উষ্ণতা। এসো, আমার হাত ধরো লক্ষ্মীধর, তোমার জন্য বন্ধ করেছিলাম যে শরীর, গ্রহণ করো সেই শরীরকে। আমাকে দাও জননী হবার ভাগ্য, যেন আমার সন্তানের স্মৃতিতে থাকে তার মার লাঞ্ছনার জ্বালা। তার শিরায় আমি ঠেলে দেবো বিষ, সেই বিষের দহনে জ্বলে যাবে দেবভূমি। আমাকে আমাকে সেই ভাগ্য দাও লক্ষ্মীধর। এসো, আমাকে গ্রহণ করো, প্রিয় আমার স্বদেশ, আমার প্রিয় আমার স্বদেশ আমার। খনা ছিলেন একাধারে জ্ঞানী, কৃষি ও জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী, যিনি নারী হয়েও প্রাচীন সমাজের বিদ্বৎ সভায় নিজের স্থান করে নিয়েছিলেন। তিনি মুখের ভাষায় ছন্দে ছন্দে সাধারণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত বিজ্ঞানের সহজ পাঠ রচনা করেছিলেন। খনার বচন ছিল নারী জাগরণের সূচনা, যেখানে তিনি কৃষকের জীবিকা ও প্রকৃতির চক্রকে যুক্ত করেছেন মাটির জ্ঞান ও আকাশের ভাষার সঙ্গে। তিনি প্রমাণ করেছিলেন নারী শুধু সংসার সামলায় না, জ্ঞান ও যুক্তির আলো ছড়াতে পারে। পিতৃতান্ত্রিক সমাজের রুদ্ধ দেওয়ালের ভিতর থেকেও খনা জ্ঞান চর্চার এক আলোয় ভরা জানালা খুলেছিলেন। তার কণ্ঠরোধ করা হলেও তার কথাগুলি আজও মানুষের মুখে মুখে বেঁচে আছে। তিনি ইতিহাসের নয়, জনগণের স্মৃতিতে লেখা এক জীবন্ত চরিত্র। এভাবেই খনা হয়ে উঠেছেন এক যুগ থেকে অন্য যুগে চলে আসা এক যুগান্তরের নারী, প্রতিবাদ, প্রজ্ঞা ও প্রেরণার প্রতীক। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। নারী হয়েও জ্যোতিষী, রাগ করলেন পতিশ্রী। নবরত্ন সভার ধন, বড়া হওয়ার মিহির পণ। যে গিয়েছে রাজসভা, কেটে নিলাম পাপ জিহ্বা। কি সুন্দর একটা দেশে বড় হচ্ছিলাম, সমুদ্রটা সবুজ আর আকাশ নীল গ্রাম। চাঁদের আলোয় তার সঙ্গে প্রথম শিহরণ, জলে ভাসান বাংলা ছেলে মিহির তনুমন। ভালোবাসার মিহির ক্রমে জ্যোতিষ শিখে নিল। গুরু মশাই বুড়ো হলেন, মিহির যুবক ছিল। বাংলাদেশ এলাম, বাপ পিতে মোর ঠাই। অনেক জল ঘোলা শেষে সংসারে পাক খাই। পুঁথি আমার উঠল ভোরে বচন এবং শ্লোকে। চাষা ভূষার বাংলাদেশে বচন পড়ে লোকে। মেয়ে মানুষ বচন লেখে, জ্যোতিষ গণে ভালো। ওকে আমার সামনে আনো, মুখে ফেলবো আলো। রাজার কথা শুনে মিহির বড়ই চমকান। কি করে ওই গুচ্ছ কথা হলো পঞ্চকান। বরাহ বড় ক্রুদ্ধ হন, রাজ জ্যোতিষী তিনি। তারই ঘরের আবরু নিয়ে এমন ছিনিমিনি।
ওগো বঙ্গদেশ, আমি তোমার বাহুতে মাথা রেখে আশ্রয় খুঁজেছি এতদিন। কেন যে আমাকে শুধু ঘোমটায় ঢেকে রাখো বুঝতে পারি না আজও। আমি যে লিখতে চাই, আমি যে বলতে চাই, আমারও মুখের ভাষা আছে। রাজা যদি গুণীজনে সমাদর করে, সে সম্মান আমারও মাথায় পড়ে যদি তোমাদের পাশেই দাঁড়িয়ে। যদি সে সম্মান নিতে পারি, ক্ষতি কি নিহিত তাতে? ক্ষতি হলো বড় ভয়ানক, ক্ষতি ছিল বড় ভয়ানক। খোলা মাঠে একা অসহায় দাঁড়িয়েছে মোর জিহ্বা। আমি মরে যাব এক লহমায়। বেঁচে থাক শুধু এই জিহ্বা। সুবচনী, এই মেয়েকে দুর্মুখ করে তুলো না। বেঁচে থাকো তুমি বরাহ, বেঁচে থাক ন্যায় দণ্ড। মেয়েদের কথা বলবার অধিকার কেড়ে নিও না। ভয়ানক এক আঘাতে কেটে নিল আল জিভটা। খনা মরে গেল তখন। আমাদের নারী জিহ্বা মাঠে পড়ে আজও কাঁদছে, মাঠে পড়ে আজও কাঁদছে আমাদের নারী জিহ্বা। আবার আসিব ফিরে বঙ্গদেশে গঙ্গা জল বেয়ে। মনে রেখো, মনে রেখো, ও ভারত তোমারই দুকান কাটা মেয়ে। পুরাণ থেকে আমরা জানতে পারি, সমস্ত পুরুষ দেবতা তাদের সকল তেজ ও শক্তি যখন নিঃসৃত করেছিলেন, সেই শক্তিপুঞ্জ এক নারীর রূপ ধারণ করেছিলেন। কথায় আছে, পুরুষের 10 দশা নারীর 1 দশার সমান। সেই শক্তিপুঞ্জ ধারণ করে যিনি তৈরি হয়েছিলেন, তিনি আর কেউ নন, আমাদের আদি শক্তি দেবী দুর্গা। দুর্গা একাধারে পৌরাণিক দেবী, আবার আজকের সমাজে সংগ্রামী নারীর প্রতীক। তিনি শুধু অসুর বিনাশী দশভুজা নন, প্রতিটি নারীর অদৃশ্য 10 হাত, যিনি একাধারে মা, মেয়ে, কর্মী ও যোদ্ধা। শাস্ত্রে তাকে বলা হয় শক্তির আধার, আর আজকের সমাজে তিনি রূপ নেন আত্মবিশ্বাসী নারীর চেহারায়। দুর্গা মানে শুধু রণদক্ষতা নয়, মানে সহিষ্ণুতা, স্নেহ আর প্রয়োজনের মুহূর্তে দাবানলের মতো জ্বলে ওঠা। তিনি ঘরে থাকেন, রান্নাঘরে থাকেন, বাইরে থাকেন, সভাঘরে, আদালতে, স্কুলে, নির্মাণ স্থলে, এমনকি প্রতিবাদের মঞ্চে। সন্তানকে আগলে রাখা মা যেমন দুর্গা, তেমনি অন্যায় প্রতিবাদে একা রাস্তায় দাঁড়ানো নারীও দুর্গা। তিনি নারী জীবনের অন্তর্নিহিত শক্তির মূর্ত প্রতীক, যিনি একদিকে কোমল, অন্যদিকে প্রবল। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা যাকে কেবল ভক্তির পাত্র বানাতে চায়, তিনি সে কাঠামো ভেঙে নিজের জায়গা করে নেন। আজকের দুর্গা আর দেবতুল্লা দূরের কেউ নন, তিনি প্রতিদিনের ঘাত প্রতিঘাতে তৈরি হওয়া এক জীবন্ত সত্তা। যে নারী অর্থনৈতিক স্বাধীনতার জন্য লড়েন, তিনিও দুর্গা। যে নারী ঘর সামলে স্বপ্ন গড়েন, তিনিও দুর্গা। তিনি অসুর হিসেবে চিনতে শিখেছেন দুর্নীতি, বৈষম্য, নির্যাতন আর নীরবতার সংস্কৃতিকে। শক্তির দেবী হিসেবে তিনি এখন নিজের মর্যাদা নিজেই দাবি করেন, কারো দয়ায় নয়। দুর্গা মানে আত্মবিশ্বাস, আত্মরক্ষা, আত্মপ্রতিষ্ঠা। নারী যখন নিজেই নিজের রক্ষা করতে, তখনই তিনি দুর্গা। তিনি হয়ে উঠেছেন নারীবাদী চেতনার এক চিরন্তন মুখ, এক জীবন্ত উৎস। এইভাবে দুর্গা শুধু পূজিতা নন, তিনি এক যুগান্তরের নারী, যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে এক সূত্রে বেঁধে রাখেন। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে
যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা, বা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। উড়ে অর্ধেক আকাশে, মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্গার, মহাকাশ চারি হবেই বটে দুর্গা। বিশ্বায়নে, বন্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা, বিহার, রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যব্রতে, পত্নীব্রতে, মোহমুদ্রা, ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পুড়বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা, শীতলা মাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষা